নমস্কার, আমি সব্যসাচী নস্কর। নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো আজ 14ই এপ্রিল 2021 এনএসইউ তার নিজস্ব ওয়েবসাইটে বিডিপি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স, বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স, বিডিপি থার্ড ইয়ার হিস্ট্রি অনার্স, এমএ পার্ট 1 হিস্ট্রি, এমএ পার্ট 2 হিস্ট্রির রিডিউস সিলেবাস প্রকাশ করেছে। তো আমি আজকের এমএ হিস্ট্রি পার্ট 1-এর রিডিউস সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আপনারা যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, সেটা মূলত হচ্ছে ইংরাজিতে দেয়া আছে। তো আপনারা জানেন যে এমএ পার্ট 1 হিস্ট্রিতে টোটাল হচ্ছে 4টে পেপার আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার এবং ফোর্থ পেপার। তো এনএসইউ যে রিডিউস সিলেবাসটা দিয়েছে সেটা মূলত হচ্ছে ইংরাজি ভার্সানে দিয়েছে। তো যাই হোক, সিলেবাসটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পেপার 1 1526 থেকে 1757, পেপার 2টাতে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে 1757 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত টাইম লাইন। আর পেপার 3তে আপনারা দেখতে পাচ্ছেন টাইম লাইন হলো 1885 থেকে 1964 সাল পর্যন্ত। তো আরেকটা যেটা মানে লাস্ট পেপার যেটা আছে সেটা হলো ফোর্থ পেপার, যেটা হলো হিস্টোরিওগ্রাফ, যেটা বিভিন্ন দেশের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস চর্চা, ব্রিটেনের ইতিহাস চর্চা এবং ভারতের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করা হয়েছে মূলত ফোর্থ পেপারে। এই তো হিস্টোরিওগ্রাফ দেখতে পাচ্ছেন। তো এই হিস্টোরিওগ্রাফ অর্থাৎ ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চাটা আলোচিত হয়েছে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে। তো মূলত পক্ষে এই রিডিউস সিলেবাসটা দেওয়া হয়েছে ইংরাজিতে। তো আমি এই রিডিউস সিলেবাসটা মডিউল বই থেকে দেখে হচ্ছে আপনাদের সামনে আমি বাংলাতে উপস্থাপনা করেছি। তো এবারে বাংলাতে আপনারা দেখতে পাবেন। দেখুন, ইতিহাস হচ্ছে 1 to 4 অর্থাৎ 1 থেকে 4 পত্র পর্যন্ত স্নাতকোত্তর পাঠ্যক্রম। তো প্রথম পত্র যেটা আছে সেই প্রথম পত্রে হচ্ছে পর্যায় 1 যেটা আছে, সেই 1-এর মধ্যে একক 1 অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, এটা হচ্ছে সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 2 মুঘল সাম্রাজ্যের প্রসার ও বিস্তার সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 3 মুঘল শাসননীতির প্রকৃতি, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। একক 4 সম্রাট ও শাসক গোষ্ঠী সিলেবাস থেকে বাদ গেছে। তো এবারে হচ্ছে পর্যায় 2টাতে চলে আসুন। এখানে একক 5-এ যেটা আছে মুঘল শাসননীতির সংকট, এটা সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। জায়গিদারি সংকট সিলেবাসে আছে। একক 7 মুঘল সমাজ ও অর্থনীতি সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 8 মুঘল নগরায়ন সিলেবাসে অন্তর্ভুক্ত। একক পর্যায় 3 দেখুন, মুঘল সাম্রাজ্যের পতন, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 10 আঞ্চলিক শক্তির উত্থান সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 11 বিদেশি আক্রমণ সিলেবাস থেকে বাদ গেছে। একক 12 মুঘল সাম্রাজ্যের ইতিহাস রচনা সিলেবাসে অন্তর্ভুক্ত। পর্যায় 4 একক 13 অষ্টাদশ শতকে ইংরেজ উপস্থিতি ও ভারতের আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 14 কোম্পানি ও ভারতীয় বণিকরা সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 15 পলাশি যুদ্ধের পটভূমি ও ইং ফরাসি দ্বন্দ্ব, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত। এবারে চলুন দ্বিতীয় পত্রে পর্যায় 1-এ একক 1 অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 2 বাংলায় ব্রিটিশ শক্তি সুদৃঢ়করণ সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 3 ইস্ট ইন্ডিয়া কোম্পানি সীমান্ত বিস্তার নীতি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 4 মহাবিদ্রোহ সিলেবাসে অন্তর্ভুক্ত। পর্যায় 2 ভূমি রাজস্ব ব্যবস্থা, কৃষি বিদ্রোহ, সম্পদ নিষ্কাশন নীতি, এই 3টে একক হচ্ছে সিলেবাসে আছে। কিন্তু একক 4-এ ভারতের রেলপথের সূত্রপাত ও তার ফলাফল, এটা সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক পর্যায় 3-তে ভারত সম্বন্ধে পূর্ব মনোভাব সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 2 পাশ্চাত্য প্রভাব ভারতের প্রতিক্রিয়া সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 3-তে 1857 সালের পর উপনিবেশিক রাষ্ট্রের পুনর্গঠন সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 4 রাষ্ট্র এবং সমাজ সংস্কার সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 4-এতে চলে আসুন। একক 1-এ জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 2 সর্বসাধারণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে সংবাদপত্র, শিল্প ও সাহিত্যের ভূমিকা সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 3 উদারনীতিবাদ ও জাতীয়তাবাদ, ব্রিটিশ শাসনের অর্থনৈতিক সমালোচনা সিলেবাসে অন্তর্ভুক্ত। এখানে একক 4টা বাদ গেছে, প্রাদেশিক রাজনীতি ও প্রাক কংগ্রেসি যুগ। তাহলে এই গেল আপনাদের দ্বিতীয় পেপারের রিডিউস সিলেবাস। এবার চলুন তৃতীয় পত্রের রিডিউস সিলেবাস। পর্যায় 1 একক 1 এখানে হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ সিলেবাসে অন্তর্ভুক্ত। আদি কংগ্রেসের প্রকৃতি, নীতি এবং কার্যক্রম সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 3 সাম্প্রদায়িকতা, উত্থান এবং বৃদ্ধি সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 4 ভারতের জাতীয় আন্দোলন, পরিবর্তনশীল অবস্থা সিলেবাসে অন্তর্ভুক্ত। পর্যায় 2
ভারতীয় অর্থনীতি, সমাজ ও রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সিলেবাসে অন্তর্ভুক্ত। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রবেশ সিলেবাসে অন্তর্ভুক্ত। কংগ্রেস, অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন সিলেবাসে অন্তর্ভুক্ত। কিন্তু একক 4 কংগ্রেস ও ভারতীয় ব্যবসায়ী শ্রেণী সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এবারে পর্যায় 3 জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 2টাতে বামপন্থার উত্থান, নৃপতি শাসিত রাজ্যগুলিতে স্বাধীনতা সংগ্রাম সিলেবাসে অন্তর্ভুক্ত। ভারত ছাড়ো আন্দোলন বা 1942-এর আগস্ট বিদ্রোহ সিলেবাসে অন্তর্ভুক্ত। ভারতের স্বাধীনতা ও দেশভাগের দিকে সিলেবাসে অন্তর্ভুক্ত। পর্যায়ে 4 এখানে একক 1 যেটা আছে 1947 সালের ভারত সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 2 জওহরলাল নেহরু নেতৃত্বে ভারতবর্ষ সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 3 স্বাধীনতা ভারতের অর্থনীতি ও সামাজিক ন্যায় বিচার সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 4 বিশ্ব রাজনীতিতে ভারত 1947 থেকে 64 সিলেবাসে অন্তর্ভুক্ত। এই গেল তৃতীয় পেপারের রিডিউস সিলেবাস। এবার চলুন চতুর্থ পত্রের রিডিউস সিলেবাসটা দেখি। একক পর্যায় 1 একক 1 ইতিহাসের সংজ্ঞা ও পরিধি সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 2 ইতিহাস রচনার বিভিন্ন পর্যায় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 3 ইতিহাস রচনাতে বার্লিন বিপ্লবের অবদান সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। একক 4 ইতিহাস রচনা ও প্রগতির ধারণা সিলেবাসে অন্তর্ভুক্ত। পর্যায় 2 একক 5 মার্কস এবং আর্থসামাজিক ইতিহাসের উদ্ভব সিলেবাসে অন্তর্ভুক্ত। মরিস ডব ও পুঁজিবাদের উত্থান সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 7 সামাজিক ইতিহাসের কাঠামো মনস্তত্ত্ব সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 8 ইংল্যান্ডের সামাজিক ইতিহাসে মার্ক্সীয় ঐতিহাসিক হিল, এরিক হবসমাম ও নিম্নবর্গীয় ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত। পর্যায় 3 একক 9 19 শতকে ভারতের ইতিহাস চেতনার প্রথম প্রকাশ সিলেবাসে অন্তর্ভুক্ত। একক 10 অতীতের সঙ্গে বোঝাপড়া সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একক 11 সিলেবাসের মধ্যে আছে জাতীয়তাবাদ ও ভারতের ইতিহাস রচনা। একক 12 ঐতিহাসিক বিতর্ক, এটাও হচ্ছে সিলেবাসে অন্তর্ভুক্ত। এই গেল MA হিস্ট্রি পার্ট 1-এর রিডিউস সিলেবাস। তো যেটা বলতে চাচ্ছি যে আপনারা তো রিডিউস সিলেবাস পেয়ে গেছেন এবং এই রিডিউস সিলেবাসের উপর ভিত্তি করে আপনাদের অনলাইন পরীক্ষা হবে। এই অনলাইন MCQ যে অ্যাসাইনমেন্ট সেটা আপনাদের হবে। আর আগামী দিনে কী প্রসেসে টার্মেন্ট এক্সাম হবে সে সম্পর্কে কিন্তু এখন থেকে বলা খুবই মুশকিল। তো অনলাইনে MCQ প্যাটার্নে অ্যাসাইনমেন্ট হওয়ার মূল কারণটা কি? আসলে লকডাউন দীর্ঘদিন ধরে চলেছিল এবং লকডাউন থেকে বার হওয়ার পর আসন্ন ভোট, তাছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্টদের বই না পাওয়ার কারণে NSU কিন্তু অনলাইনে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা MCQ প্যাটার্নে হবে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী দিনে টার্মেন্ট এক্সাম কী পদ্ধতিতে হবে সেটা কিন্তু বলা মুশকিল। তো এখানে অফলাইনের ক্ষেত্রেও যুক্তি আছে আর অফলাইন অর্থাৎ হল এক্সামের ক্ষেত্রেও যুক্তি আছে। আর যদি অনলাইনে পরীক্ষা হয় আগামী দিনে সেক্ষেত্রেও অনলাইনে কেন হবে সে সম্পর্কেও যুক্তি আছে। তো অফলাইনের সপক্ষে যুক্তি আমি কয়েকটা বলি যে করোনা বর্তমানে আগের পরিস্থিতিতে নেই। আর দ্বিতীয়ত টিকা চলে এসছে, কিন্তু টিকার এবারে সার্বিকীকরণের মাধ্যমে করোনাকে প্রতিরোধ করার চেষ্টা হবে এবং লকডাউনের পথে না হাঁটারও একটা প্ল্যান আছে। কারণ লকডাউনের পথে যদি হাঁটা হয় তাহলে দেশের অর্থনীতি বিপর্যস্ত এর আগে হয়েছিল এবং আগামী দিনে হবে। ফলে লকডাউনের পথে কিন্তু সরকার নাও হাঁটতে পারে যদি পরিস্থিতি শান্ত হয়। আর আরেকটা পয়েন্ট হলো 30% সিলেবাস কমিয়ে ছাত্রদেরকে চাপমুক্ত করা হয়েছে, যাতে অফলাইন এক্সামের একটা অনুকূল পরিবেশ তৈরি করা যায়। এছাড়া জুন মাসের পরিবর্তে বিশেষ করে মাস্টার ডিগ্রিদের ক্ষেত্রে যে ডিসেম্বর মাসে যে পরীক্ষা হয় সেই ডিসেম্বর মাসে পরীক্ষা না হয়ে বরং যদি আরও 2-1 মাস পরে যদি পরীক্ষা নেওয়া যায় এবং সেক্ষেত্রে ছাত্রদের টাইম দিয়ে যদি অফলাইন পরীক্ষার ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে একটা NSU কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। তো এই হলো মূল বিষয়। তো এটা গেল মূলত অফলাইন পরীক্ষা হওয়ার ক্ষেত্রে যুক্তি। আর অনলাইন পরীক্ষা হওয়ার ক্ষেত্রে যুক্তি কি, যে আগামী দিনে যদি করোনা পরিস্থিতি তীব্রতর আকার ধারণ করে, ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করে, আগের মতো পরিস্থিতি, তাহলে NSUর কাছে এই টার্মেন্ট এক্সামটা অনলাইন পদ্ধতিতে নেওয়া ছাড়া আর কোনো গতান্তর নেই। তবে আমি স্টুডেন্টদেরকে এটাই বলবো যে আপনারা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনারা MCQ প্যাটার্নে ডিজিটাল মুডে অর্থাৎ অনলাইন পদ্ধতিতে আপনারা দিন, কিন্তু প্রস্তুতিটা রাখবেন টার্মেন্ট এক্সামের জন্য যে প্রস্তুতিটা রাখবেন মূলত আপনারা অফলাইনে।
তো এই অফলাইন বা হল এক্সামের জন্য আপনারা প্রস্তুত হবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আগামী দিনে যদি করোনা পরিস্থিতি যদি মানে তীব্রতর আকার না ধারণ করে, সরকার বা এনএসইউ যদি হচ্ছে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে যে সকল ছাত্ররা অফলাইন এক্সাম, এই অনলাইন এক্সাম হবে এই ধারণার বশবর্তী হয়ে চলছিলেন, তারা কিন্তু পড়াশোনার মূল স্রোত থেকে কিন্তু সরে যাবেন। এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে তারা হচ্ছে বইটা ভালো করে পড়বেন না, এবং না পড়ার ফলে কি হবে, যখন মানে এক্সাম হবে তার 1-1.5 মাস আগে যদি ইউনিভার্সিটি অফলাইনের পরীক্ষার নোটিফিকেশান দেয়, তাহলে ওই সীমিত সময়ের মধ্যে অফলাইন বা হল এক্সামের কিন্তু প্রস্তুতি নেওয়া স্টুডেন্টদের পক্ষে সম্ভবপর নয়। কারণ পার্ট 1-এর ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে 18 মার্কের এবং 12 মার্কের এবং হচ্ছে 7 মার্কের প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নে প্রত্যেকটা পেপারে হচ্ছে 30টা করে 28টা 30টা করে হচ্ছে প্রশ্নের উত্তর করতে হয়। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি। ফলে আগে থেকে যদি প্রস্তুতি রাখা যায়, আগামী দিনে অফলাইনে যদি পরীক্ষাও হয়, তাহলে নিজেকে সেই অফলাইনের পরীক্ষার উপযোগী করে নিজেকে তোলা যাবে। আর যদি অনলাইন তো হয়, কোনো অসুবিধা নেই, কারণ এনএসইউ কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই দেবে, এবং তাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো ভালো করে যেতে পারলে মানে ভালোই একটা নাম্বার পাওয়া যাবে। তো এই হলো মূল বিষয়। আর আগামী যদি হচ্ছে এনএসইউ কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয়, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আলোচনা করব। আর আপনাদের আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা কন্টেন্ট বা বিষয় বা আলোচিত যে বিষয়গুলো, সেগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আমার ওই ইউটিউবের বিভিন্ন কন্টেন্টগুলো আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও যখন আমি পোস্ট করব, তখন প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো এই পর্যন্তই আজ শেষ।